হামের প্রাদুর্ভাবের মধ্যে পোলিও যক্ষ্মা সহ ৬ ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। নির্মূল হওয়া রোগ ফিরে আসার শঙ্কা বিশেষজ্ঞের। পাম্পে কমেছে যানবাহনের সারি, জ্বালানির দাম বাড়াতে আইএমএফের চাপ নেই। পাচার ও ভর্তুকি কমাতে পদক্ষেপ, বললেন সড়ক পরিবহন মন্ত্রী। এতদিন যদি পানির সমস্যা থাকে আর কিভাবে চলে পানি বাবা? কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা, ওটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। তীব্র গরমে পানির জন্য হাহাকার। 20 দিন ধরে গোসল খাওয়া নিয়ে বিপাকে মিরপুরবাসী। ভূগর্ভস্থ স্তর নেমে যাওয়ায় সংকট, বলছে ওয়াসা। চাহিদা মেটাতে দরকার আরও 8টি পাম্প। যুক্তরাষ্ট্রে নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের লাশ উদ্ধার। খুনি সন্দেহে রুমমেট গ্রেফতার। এখনও হদিস মেলেনি নাহিদা বৃষ্টির। এবং ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন দূত। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে বার্তা আদান প্রদানের দায়িত্বে পাকিস্তান। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে, রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগেরই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালে সংকট আছে একসঙ্গে 5 রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। বিশেষজ্ঞ বলছেন, টিকা সংকটে প্রাদুর্ভাব বাড়তে পারে নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসাইন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে, গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের। আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদই শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে, অন্য কোনো জেলায় নেই। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা, ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম, রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। রুটিন ইপিআই যেমন হ্যাম্পার্ড হয়েছে, রুটিন ইপিআইয়ের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা যেমন ভ্যাকসিন পায়নি, সেরকম আপনার ক্যাম্পেইন হয় যে 4 থেকে 6 বছর পর পর ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনটাও ডিলে হয়েছে। অন্য অন্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের, রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের, কিংবা কতটুকু সংকট মোকাবেলা করতে পারবে ইপিআই? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোনালেন হাম, রুবেলার সফলতার কথা। বলেন, বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুদ আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইতিমধ্যেই যে প্রাদুর্ভাবের যে পর্যায়টি ছিল, সেটি কিছুটা হলেও আমরা মনে করছি যে কমে এসেছে। হামের জন্য যে মিজেলস ভ্যাকসিন সহ ইপিআইয়ের যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে।
প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তেলের দাম বাড়াতে আইএমএফের চাপ নেই। পাচার ও ভর্তুকি কমাতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে তখন বাস ভাড়াও কমে যাবে। তবে গ্যাসে চলা বাসের ভাড়া বাড়ানোর হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে রাখা হবে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার চেষ্টা করা হবে। যেহেতু তেলের দাম বেড়েছে, ডিজেলেরটা কিলোমিটার প্রতি অতটুকু তারা ভাড়া বেশি নিতে পারবে, মানে বৃদ্ধিটা অনুমোদিত অথবা সমন্বয়টা অনুমোদিত, আপনি যে ভাষায় বলেন। আর যেটা গ্যাস চালিত তাতে যে ভাড়া আগে বহাল ছিল সেটাই থাকবে, এর বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত নিয়েছি প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। তবে এই প্রক্রিয়াটা অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর পরিবাগের মেঘনা পেট্রোল পাম্পে। এখানে আজকেও আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি আগের তুলনায় লাইন কিছুটা কমেছে। আমরা তেল নিতে আসা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা আগে যখন তেল নিতে হতো তারা রাতের বেলা থেকে লাইন ধরার চেষ্টা করতেন, কিন্তু এখন যারা সকালবেলায় লাইন ধরেন তারা এখন এর মধ্যেই তেল নিয়ে চলে গেছেন। অনেকে 7টার দিকে এসেছেন, অনেকে 6টার দিকে এসেছেন। যদিও এই পাম্পে 8টার দিকে খোলা হয়, 8টা থেকে তেল দেওয়া শুরু হয় এবং সেই তেল দেওয়ার শুরু হওয়ার পর থেকে খুব বেশি দেরি হয়নি, 9টা-10টার মধ্যেই তেল নিয়ে চলে যেতে পেরেছেন তারা। সরবরাহ আমরা দেখতে পেয়েছি এখানে, আমরা আসার পরেও এখানে একটি সরবরাহ গাড়ি এসেছিল তেল সরবরাহ করতে এবং সেই সংকট আছে বলে তেমনটা আমাদেরকে জানাননি। তারা আমাদেরকে কর্তৃপক্ষ যেটা বলছেন যে তাদের কাছে সরবরাহের কোনো সংকট নেই। আমরা বাইকারদের সঙ্গে কথা বলছিলাম, বাইকাররা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা 7টার দিকে যারা এখানে লাইন ধরেছিলেন সেই লাইন থেকে এসে তেল নিয়ে এরই মধ্যে তারা এখান থেকে চলে যেতে পেরেছেন। আবার কিছু কিছু গাড়ির সঙ্গে আমরা কথা বলেছি, চালকরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ভোর 6টা, 5:30, 5টা এই সময়ে এসে লাইন ধরেছেন এবং তারা এর মধ্যে তেল নিতে পেরেছেন। আগের তুলনায় লাইন কিছুটা কমেছে এবং অপেক্ষার সময় কিছুটা কমেছে বলে আমরা জানতে পেরেছি। যারা তেল নিতে এসেছেন তারা সেটি আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমার কাছে জ্বালানি তেল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলাম পরিবাগে। রাজধানীর মিরপুরের পানি এখন শুধু প্রয়োজন নয়, একটি সংগ্রামের নাম। ওয়াসার 3টি পাম্প থাকলেও 20 দিন ধরে পানি পাচ্ছে না এলাকার শতাধিক বাসাবাড়ি। বাধ্য হয়ে অতিরিক্ত দামে পানি কিনে মেটাতে হচ্ছে দৈনন্দিন চাহিদা। ওয়াসা বলছে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় তীব্র সংকট। চাহিদা মেটাতে এলাকায় আরও 8টি পাম্প বসানো দরকার। বিস্তারিত রায়তুল ইসলাম শুভর রিপোর্ট। ওয়াসার পানির ট্রাক আসবে এই আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। বোতল, বালতি, ড্রাম যার যা আছে তা নিয়েই যেন যুদ্ধে নামার চেষ্টা। প্রায় 1 মাস ধরে পানির জন্য হাহাকার পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। কিন্তু এই যুদ্ধ একদিনের নয়, 15 থেকে 20 দিন ধরে তীব্র পানির সংকটে মিরপুরের অনেক এলাকা। 3টি পাম্প থাকা সত্ত্বেও শতাধিক পরিবারের নেই 1 ফোঁটা পানিও। স্কুল, কলেজ, অফিসগামীদের পাশাপাশি গোসল খাওয়া নিয়ে চরম দুর্ভোগে তারা। এতদিন যদি পানির সমস্যা থাকে এটা মানুষ কিভাবে সমাধান করে আর কিভাবে চলে পানি পাবে? আমাদের যে জনপ্রতিনিধি আছে সে শুধু ইনসাফের কথাই বলতেছে, কিন্তু আমরা এখানে ইনসাফ পাচ্ছি না। সংকট যখন চরমে তখন রান্নার পানি না পাওয়ায় বাধ্য হয়ে খাবার কিনে খেতে হচ্ছে অনেককে। ওয়াসা থেকে 3200 লিটার পানি যেখানে 400 টাকায় পাওয়ার কথা, সেখানে সেটি কিনতে হচ্ছে 600 থেকে 800 টাকায়। আমরা যা ইনকাম করি তা দিয়ে এখন খাবার কিনা খাইতে হইতাছে। কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন?
এখন আমার হচ্ছে কি যে আপনার ওই যে রেডি প্লেটটা প্লাস্টিকের প্লেটটা কিনে খাইতে হইতেছে। ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা ওটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। এ বিষয়ে ওয়াসা জোন 4-এ যায় সময় সংবাদ। পানির স্তর নিচে নেমে গেছে, সংকটের জন্য ঢাকা ওয়াসার সেই পুরনো অজুহাত। কর্মকর্তা জানালেন, চাহিদা মেটাতে বসানো দরকার আরও 8টি পাম্প। গরমের সিজনে নিচের লেয়ারটা নিচে নেমে যায়, প্রোডাকশন আরো কম হয়। মধ্য মণিপুর, পূর্ব মণিপুর এলাকায় কমপক্ষে 8টি জায়গায় নতুন ভাবে স্থাপন করা প্রয়োজন। বারবার অনুরোধ করছি যে আপনারা একটা জায়গা দেন যেখানে আমরা ডিপ টিউবওয়েল বসাবো। এরা জায়গা দিতে রাজি হয় না। বাড়তি টাকায় ওয়াসার পানি কিনে জীবনযাপন এখন মধ্য ও নিম্নবিত্তে মানুষের কাছে বিলাসিতা। মিরপুরের এই পানির সংকট বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রুমমেটের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি জামিল আহমেদ লিমন। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এখনও হদিস মেলেনি অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। 10 দিন আগে ফ্লোরিডার ট্যাম্পা থেকে নিখোঁজ হন তারা। জামিল হত্যায় জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবু ঘর বেহিকে গ্রেফতার করেছে পুলিশ। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে 10 দিন ধরে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর একজন 27 বছরের জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হদিস মেলেনি একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির। তার খোঁজে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট। দুজনই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ইউএসএফ এর পিএইচডি শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে 26 বছরের হিশাম আবু ঘের বেকে গ্রেফতার করে হিলসবরো কাউন্টি পুলিশ। তিনি জামিলের রুমমেট, তবে ইউএসএফ এর শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। The human remains that we were discovered this morning was one body, and that has been positively identified to Zamil. We are still actively searching for Nahida. The suspect initially, when we made initial contact, was talking. Yesterday we re-interviewed the suspect. He did talk, and then he ended the interview. Right now, currently, he is at our Criminal Investigations Division speaking with detectives. FBI বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিলের মরদেহ বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জামিলের মরদেহ দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। জামিলের মরদেহ উদ্ধারের পর নাহিদার বিষয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সহপাঠীরা। শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। নিহত জামিল ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর এখনো সন্ধান না পাওয়া নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। তাদের দুজনকে সবশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় মানুষের নিরাপত্তা নেই। একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন মানুষ, মারা যাচ্ছেন বাংলাদেশিরাও। এই ফ্লোরিডাতেই কয়েকদিন আগে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক বাংলাদেশি নারীকে হত্যা করা হয়েছে। এবার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পিএইচডি শিক্ষার্থী এক বাংলাদেশি। নিখোঁজ রয়েছেন আরও এক নারী শিক্ষার্থী। এই ঘটনায় সর্বত্র ক্ষোভ বিরাজ করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা। সময় সংবাদে আরও থাকছে। কাপ্তাই হ্রদে 98 দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু। প্রতি জেলে পাচ্ছেন 20 কেজি চাল। অন্য জেলার তুলনায় রাঙামাটিতে অর্ধেক বরাদ্দে ক্ষোভ। ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর। জামায়াতের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সারা দেশের যত জুলাই শহীদ পরিবার আছে এবং একই সাথে জুলাই যোদ্ধা
যোদ্ধা আছে তাদেরকে একীভূত করে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল প্যান্ডেল টাঙিয়ে সারা দেশ থেকে আগত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যারা যোদ্ধা আছে তাদেরকে কিন্তু একীভূত করেছে। এবং আমরা যে বিষয়টি আসলে দেখছি যে এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা কিন্তু আজ এই যে দিনব্যাপী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে নানাভাবে তারা আসলে এই জুলাই শহীদ পরিবারদের সামনে তুলে ধরবেন যে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে তারা আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি কাজগুলো করছেন। আমরা জানি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও এখানে আসবেন এবং তিনি এখানে এসে এই জুলাই শহীদ পরিবার যারা আছে এবং জুলাই যোদ্ধা যারা আছে সারা দেশ থেকে আগত তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা জানি যে আজ এই পুরো দিনব্যাপী অনুষ্ঠানে কিন্তু জুলাই শহীদ যে পরিবারের সদস্য যারা আছে তারাও কিন্তু কথা বলবে এবং মূল যে বিষয়টি যে গণভোটের যে রায় সেটি বাস্তবায়নে এ ধরনের সমাবেশের ধারাবাহিকতাও কিন্তু বজায় থাকবে বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছ থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আজকের যে জাতীয় সমাবেশ সে ব্যাপারে সর্বশেষ। যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। 24 এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 31 জুলাই মধ্যরাত পর্যন্ত। জেলেদের দাবি 98 দিনের নিষেধাজ্ঞা চলাকালে মাত্র 20 কেজি করে চাল দেওয়া হয়। কদিন পরেই খাদ্যের অভাবে শুরু হয় জেলেদের হাহাকার। তবে বিষয়টি সংশ্লিষ্ট দফতরে অবগত করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। কয়েকদিন আগেও মাছ শিকার উৎসবে মেতেছিলেন জেলেরা, তবে আজ থেকে ফিকে হয়ে গেছে সে আনন্দ, কেননা শুরু হয়েছে নিষেধাজ্ঞা। 725 বর্গ কিলোমিটারের জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদ। মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর 1 মে থেকে 31 জুলাই এই হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে এবছর এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে 24 জুলাই মধ্যরাত থেকে। এ অবস্থায় জেলেদের কপালে চিন্তার ভাঁজ। তাদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে জেলেদের জন্য 40 কেজি চাল বরাদ্দ থাকলেও রাঙামাটির জেলেদের দেয়া হয় মাত্র 20 কেজি। সারা দেশে মনে করেন বন্ধের সময় 40 কেজি করে চাল পাই, তো আমরা পাই যে বন্ধের সময় 20 কেজি করে চাল। এই অন্যটাই আমাদের সাথে কেন হয়? আমার ঘরে মনে করেন 5 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, 20 কেজি চাইলে কি হয়? সরকারকে অনুরোধ জানাইতেছে যেন আমরা এই বরাদ্দ বাড়তি করে পাওয়া হয়। তবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। এটা নিয়ে আমরা গত বছর লিখেছিলাম। এই প্রেক্ষিতে মৎস্য অধিদপ্তর থেকে যে উত্তরটা দেওয়া হয়েছে যে তাদের বরাদ্দ না থাকায় তারা দিতে পারছে না। তবে আমরা এবছর পুনরায় লিখেছি, তো আমি আশা করছি যে তারা এবছর হয়তো বিষয়টি সুবিবেচনা করবেন। বিষয়টিকে বৈষম্য বলে উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর। এটা একটা বৈষম্য। সারা বাংলাদেশ যদি 40 কেজি পায় তাহলে পার্বত্য জেলায় হবে না কেন? এ ব্যাপারে অবশ্যই স্টেপ নেব যাতে সারা বাংলাদেশের মতো পার্বত্য জেলারাও যাতে 40 কেজি মতো চাউল পায়, যেটা প্রচলিত নিয়মে চলতেছে। মৎস্য বিভাগের তথ্য মতে কাপ্তাই হ্রদে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন 26,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। পবিত্র হজের বাকি আরও প্রায় 1 মাস। তবে মক্কায় অবস্থানরত মুসল্লিদের সময় কাটছে তাওয়াফ আর নামাজ আদায়ের মধ্য দিয়ে। বিস্তারিত জানাতে মক্কা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। দাঁড়িয়ে আছি মক্কার ইব্রাহিম খলিল রোড, যেখান থেকে খুব কাছেই কিন্তু বাইতুল্লাহ। আমরা জানি 1000 বছর আগে প্রেমময় ইবাদত হজের ঘোষণা দিতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। কোরআনের মধ্যে আছে ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি, হে ইব্রাহিম তুমি সারা দুনিয়ার মানুষের কাছে হজের ঘোষণা করে দাও। আর সেখান থেকেই শুরু হয়েছে সারা পৃথিবীর লক্ষ লক্ষ
হাজি প্রতি বছরই হজ আদায়ের জন্য মক্কা শরীফে আসেন এবং বাইতুল্লাহর হজ আদায় করেন। আমরা জানি এখন পর্যন্ত 1 মাসেরও বেশি হজের আছে। এখনই সারা বিশ্ব থেকে হাজিরা আসতে শুরু করেছেন। এখন তারা উমরা আদায় সহ নানান ইবাদতে লিপ্ত আছেন। কেউ তাওয়াফে লিপ্ত আছেন, কেউ নফল নামাজে লিপ্ত আছেন, কেউ আবার বাইতুল্লাহর জিয়ারতে লিপ্ত আছেন। বিভিন্ন ধরনের ইবাদতে তারা লিপ্ত আছেন। আমরা জানি যে এখন পর্যন্ত 83টি ফ্লাইটে মোট 33,344 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে পৌঁছেছেন। আমরা জানি এই বছর প্রায় 78,500 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে হজ পালন করার সৌভাগ্য পাবেন। তো এই ফ্লাইট শুরু হয়েছিল 18 এপ্রিল এবং এই ফ্লাইট চলবে 21 মে পর্যন্ত। এই ছিল আমার কাছে মক্কার ইব্রাহিম খলিল রোড থেকে সর্বশেষ খবর। সময় সংবাদ। দখলের কবলে পড়ে সরু ড্রেনে পরিণত হয়েছে এক সময়ের প্রশস্ত খাল। এতে বর্জ্য পানি নিষ্কাশনে বিপাকে পড়েছেন কাঁচপুর বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা। বর্ষায় ময়লা উপচে পড়ায় বিরক্ত স্থানীয়রা। অন্তরা সেনের রিপোর্ট। আমি যেটির পাশে দাঁড়িয়ে আছি সেটি মূলত নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিকের একটি খাল। দেখে বিশ্বাস করা কঠিন হলেও এটি দিয়ে একটা সময় নৌকা চলাচল করত। তবে কালের বিবর্তনে জমি দখল হতে হতে এই খাল এখন পরিণত হয়েছে সরু ড্রেনে। এই খালকে কেন্দ্র করেই 1992 সালে 25 একর জমির ওপর গড়ে তোলা হয় 136টি প্লটের নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্পনগরী। 127টি শিল্প ইউনিটের মধ্যে বর্তমানে সচল রয়েছে 123টি। তবে খালের রুগ্ন দশায় মাঝে মধ্যেই উপচে পড়ে ময়লা পানি, যা বর্ষাকালে বেশি বিপাকে ফেলে স্থানীয়দের। আস্তে আস্তে বাড়িঘর চাপতে চাপতে রাস্তা হইতে এটা ছোট হয়ে গেছে। বৃষ্টি হইলেই খুব যাতায়াতের সমস্যা। বর্জ্য ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় বিপাকে উদ্যোক্তারাও। এখানে আপনার জেলা ডিসিরা ভিজিট করেছে, টিউনরও ভিজিট করেছে, কিন্তু কাজ কিন্তু ওইভাবে হয় নাই। ডিসি মহোদয় বিষয়টি আর একটু ডিপলি দেখার জন্য বা ইয়া করার জন্য বলে, খুব একটা কথা বলার সুযোগ অ্যাকচুয়ালি দেওয়া হয়নি। কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে কাজ না করায় বেহাল দশা থেকে মুক্তি মিলছে না বলে জানান বিসিক চেয়ারম্যান। যে বিসিকিতে সব জিনিস কন্ট্রোল করতে পারে জিনিসটা সেরকমও না। সবগুলি মিলে যদি একটা ইকোসিস্টেম ডেভেলপ করে তাহলে হয়তো আপনার বিসিকে কেন অন্য শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এলাকা ভেদে শিল্পনগরীগুলোকে ভাগ করে প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও জানান তিনি। অন্তরা সেন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেখছেন সময় সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তেহরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছেছে। তবে আলোচনা হবে কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন হিমায়িত বা ফ্রোজেন অবস্থায়। শান্তি চুক্তি না হওয়ায় যে কোনো সময় সংঘাত শুরুর আশঙ্কাও প্রবল। এমন অবস্থায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেয়া হবে। আব্বাস আরাকচি কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও। ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জেরেড কুশনার। প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন না এই সফরে। তবে আলোচনায় অগ্রগতি হলে যে কোনো সময় ইসলামাবাদ যেতে প্রস্তুত রয়েছেন ভ্যান্স। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মধ্যেই ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় ওয়াশিংটন। ইরান আক্রমণে ঘাঁটি ব্যবহার সহ চাহিদামতো সহযোগিতা না করায় স্পেনকে পশ্চিমা সামরিক জোট থেকে বহিষ্কার করার চিন্তার বিষয়টি পেন্টাগনের ইমেল বার্তায় প্রকাশ পেয়েছে। যুক্তরাজ্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে ওই বার্তায়। তবে ন্যাটো বলছে জোটের বিধিবিধানে কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান নেই। এ ধরনের প্রতিবেদনের গুরুত্ব নাকচ করে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে সহযোগিতার কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবার খেলার খবর। লা লিগার স্বপ্নটা আরও আগেই শেষ হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের জন্য। কাগজে কলমে যা একটু আশা ছিল সেটাও ধাক্কা খেলো এবার বেতিসের মাঠে। এগিয়ে থেকেও যোগ করার সময়ের গোলে রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করল লস ব্লাঙ্কোস। 94 মিনিটে হেক্টর বেয়েরিন ম্যাজিকে চুরমার হয়ে গেল রিয়ালের শিরোপা স্বপ্ন। এর আগে মাদ্রিদের হয়ে স্কোর করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এ ড্রয়ের পর এক ম্যাচ বেশি খেলেও বার্সেলোনা থেকে 8 পয়েন্ট পিছিয়ে আরবেলোয়ার শিষ্যরা। সেভিয়ার এস্তাদিও লা কার্তুজায় আজ যা ঘটল এটাই হয়তো ফুটবলের নিষ্ঠুর সৌন্দর্য। যখন মনে হচ্ছিল 3 পয়েন্ট পকেটে নিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকছে রিয়াল মাদ্রিদ, ঠিক তখনই হেক্টর বেয়েরিনের এক বুলেট গতির শট চুরমার করে দিল মাদ্রিদিস্তার স্বপ্ন। ম্যাচের শুরুটা ছিল রিয়াল মাদ্রিদের চিরাচরিত আধিপত্য দিয়ে। 17 মিনিটেই লিড। ফেদেরিকো ভালভার্দের দূরপাল্লার এক রকেট গতির শট বেতিস গোলরক্ষক আরভালো ভালেস ঠিকমতো তালুবন্দি করতে না পারলে দারুণ ক্ষিপ্রতায় ফিরতি শটে জাল খুঁজে নেন ভিনিসিয়াস জুনিয়র। 1-0 এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়ে সফরকারীদের। আলভারো আরবেলোয়ার শিষ্যরা তখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের লম্বা পাস থেকে এমবাপের ভলি কিংবা বেলিংহামের আক্রমণ মনে হচ্ছিল ব্যবধান বাড়ানো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ম্যাচের চিত্রনাট্যে তখনও বড় এক মোড় বাকি ছিল। ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার একটা গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্য একটা সুযোগ তিনি মারেন বারের উপর দিয়ে। একদিকে মাদ্রিদের ফিনিশিং এর অভাব, অন্যদিকে রিয়াল বাতিসের একটু একটু করে গুছিয়ে ওঠা। অ্যান্থনি এবং এজালজুলির একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে থাকে মাদ্রিদ রক্ষণ। গোলরক্ষক আন্দ্রে লুনিন বেশ কয়েকবার সেভ করে রিয়ালকে ম্যাচে টিকিয়ে রাখেন। কিন্তু চাপ যখন পাহাড় সমান তখন রক্ষণের দেয়াল ভাঙা ছিল সময়ের অপেক্ষা। ম্যাচ যখন ইনজুরি টাইমের শেষ মিনিটে ঠিক তখনই ঘটে সেই অঘটন। 93 মিনিটে মাদ্রিদ ডি বক্সের ভেতর এক অগোছালো মুহূর্তের সুযোগ কাজে লাগায় স্বাগতিক বাহিনী। ফার্ল্যান্ড মেন্ডির এক ভুলে বল পেয়ে যান আর্সেনালের সাবেক তারকা হেক্টর বেয়েরিন। জটলার মধ্য দিয়ে তার নেওয়া নিচু শটটা যখন জালে জড়ালো সেভিয়ার আকাশ বাতাস, তখন বেতিস সমর্থকদের গর্জনে প্রকম্পিত। 1-1 মাদ্রিদের 3 পয়েন্ট নিমিষেই পরিণত হলো 1 পয়েন্টে। এক ম্যাচ বেশি খেলেও লিগ লিডার বার্সেলোনার চেয়ে এখন 8 পয়েন্ট পিছিয়ে মাদ্রিদ। বার্সা যদি গেতাফেকে হারিয়ে দেয় তবে ব্যবধান দাঁড়াবে 11 পয়েন্টে। লিগের বাকি মাত্র 5 ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নেওয়া আরবেলোয়ার দলের জন্য এই মৌসুম এখন আক্ষরিক অর্থেই ট্রফিহীন হওয়ার পথে। পরের সপ্তাহে স্পানিওল আর তারপরই এল ক্লাসিকো। অথচ শিরোপার লড়াইয়ে ফেরার চাবিকাঠি এখন আর নেই রিয়াল মাদ্রিদের হাতে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নয়, এটি হয়ে উঠুক জ্ঞান চর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত কেন্দ্র। দক্ষ মানব সম্পদ তৈরি বিয়ামের অন্যতম একটি লক্ষ্য। বিশেষ করে সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনোই বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ নিজেরা সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট। প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।